1930 সালে নালগোন্ডা নামে একটি গ্রামের একটি ঘরে ঘটেছিল কিছু অত্যাশ্চর্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এই সত্য ঘটনা অবলম্বনে পিন্ডাম মুভিটি তৈরি হয়েছে। অদ্ভুত আর ভয়ানক কাহিনীটি এবারে শুরু করা যাক। প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। শুক্লাপেট নামে একটা জায়গায় আনাম্মাকে একটা গাড়িতে বসে প্রার্থনা করতে দেখা যায়। ঠিক তখন একটা কুকুর তার গাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে, আর তারপর ওই গাড়িটায় নিজের মাথা ঠুকে ঠুকে কুকুরটা সেখানেই মরে যায়। আনাম্মা পাশেই একটা ঘরে যাচ্ছিল। হঠাৎ সেখানে লোকনাথ বলে একটি লোক তার সাথে দেখা করতে আসে। সে বলে, আপনার সাথে আমি কিছুদিন থেকে আর পরিভ্রমণ করে আপনার কাছ থেকে একটা কেস স্টাডি করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আনাম্মা রাজি হয়, আর লোকনাথ তার সাথে সেই ঘরে যায় যেখানে আনাম্মা এসেছে। আসলে আনাম্মা ছিল একজন ডেমোনোলজিস্ট। সে এরকম লোকদের সাহায্য করত যাদের নাকি কিছু ভর করত। যে ঘরে আনাম্মা এসেছে সেই ঘরে একটি ছোট মেয়ে তার বাবার সাথে ইউএস থেকে এখানে এসেছিল। লোকটির বাবা মরে গিয়েছিল তাই। এবারে মেয়েটি আঞ্চলিক ভাষায় কথা বলতে শুরু করে, যেটা সে জানতই না। আনাম্মা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে আত্মা এই বাচ্চাটার শরীরে ভর করেছে, আর সে হচ্ছে মেয়েটারই দাদু, এবং সে খুবই রাগ করে আছে তার ছেলের ওপর, কারণ তার ছেলে নিজের হাতে তার বাবার ক্রিয়াকর্ম করেনি, কারণ ইউএস থেকে আসতে তাদের দেরি হয়ে গেছিল। এবারে আনাম্মা বলে তার বাবার কাছে ক্ষমা চাইতে। লোকটি তখন তার মেয়ের কাছে ক্ষমা চায়, আর তার বাবার প্রিয় জিনিসটি মেয়েকে খাওয়ায়, অর্থাৎ তার বাবাকেই এতে করে সে খাওয়ালো এবং খুশি করলো, আর তার বাবাও খুশি হলো, আর মেয়েটাও বেঁচে যায়, আর সব ঠিক হয়ে যায়। এরপর আনাম্মা গাড়ি করে বাড়িতে যেতে থাকে, আর গাড়িতে তার সাথে লোকনাথও ছিল। এবারে বাড়িতে এসে আনাম্মাকে ভূত প্রেত সম্পর্কে লোকনাথ জিজ্ঞাসা করতে থাকে। তখন আনাম্মা বলে তার বাবা একজন আধ্যাত্মিক লোক ছিলেন, যে সব সময় তন্ত্রবিদ্যার সাহায্যে লোকেদের সাহায্য করত, বিশেষ করে মহিলাদের সাহায্য করত, কারণ তারাই বেশি অত্যাচারিত হতো সেই পুরাকাল থেকে। এরকম একজন মেয়েকে সাহায্য করার সময় আনাম্মার এক বোনের মৃত্যু হয়। মেয়ের মৃত্যু মা সহ্য করতে পারে না, তারও মৃত্যু হয়, কিন্তু তা সত্ত্বেও আনাম্মার বাবা তান্ত্রিক সেবা বন্ধ করে না। অবশেষে তার মৃত্যু উপস্থিত হয়। মৃত্যুর আগে সে আনাম্মাকে তার সমস্ত বিদ্যা শিখিয়ে যায়, আর তাকে একটা গলার হার দেয়, যা তাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আনাম্মা তার বাবার মতো লোকেদের সাহায্য করতে থাকে। লোকনাথ তাকে জিজ্ঞাসা করে, আপনার এতদিনের কাজের মধ্যে সবচেয়ে ভয়ানক কাজ কোনটা ছিল? আনাম্মা বলে, একটা কেস এরকম আছে, সেটা পুরো সলভও হয়নি। এরপর সে এই কেসটা সম্পর্কে বলতে থাকে, যেটা এই শুক্লাপেডে 1990-তে হয়েছিল। এবারে শুরু হয় মুভির আসল কাহিনী। ফ্ল্যাশব্যাকে 1990-তে ঘটে যাওয়া ঘটনা দেখা যায়। অ্যান্টনি নামে একটি লোক এই শুক্লাপেডে একটি বাড়ি খুব সস্তায় কিনে ফেলে তার ফ্যামিলি নিয়ে থাকবার জন্য। কিন্তু এত সস্তায় এত বড় বাড়ি, নিশ্চয়ই কিছু তো গণ্ডগোল আছে। সেসব আমরা আস্তে আস্তে জানতে পারবো। অ্যান্টনির পরিবারে তার ওয়াইফ মেরি ছিল, তাদের দুটি ছোট মেয়ে ছিল, সোফি আর তারা। তারা কথা বলতে পারতো না, কানে শুনতেও পারতো না। আর ছিল অ্যান্টনির মা। তার বাবা আগেই মরে গেছিল। তার মা অ্যান্টনির কাছে একটা নাতির আশা করত, কারণ তাদের আগে দুটো মেয়ে ছিল, আর তার বিশ্বাস ছিল যে তার স্বামী তার নাতি হয়ে এই ঘরে আসবে। আর তখন মেরি প্রেগন্যান্ট ছিল। তার মাও তাই চাইছিল যেন ছেলেই হয়। এদিকে সেই বাড়িতে একটি ঘর লক করা ছিল, কিন্তু অ্যান্টনি এই বাড়ি কিনেছিল, তাই সে ওই ঘরটি খুলে ফেলে। ঘরটায় আগে যারা থাকতো তাদের কিছু জিনিস ছিল। তারা এই সময় অন্য আর একটা ঘরে যায়। সেখানে অদ্ভুত কিছু একটা তারা দেখতে পায়।
হঠাৎ সেখানে থাকা চেয়ারটি নিজে থেকেই দুলতে থাকে। আর রাতে তো আরও অদ্ভুত ঘটনা ঘটল। মাঝ রাতে সোফির ঘুম ভেঙে যায়। সে দেখে তারা কিছু বলছে, কিন্তু সে তো বোবা, কিছু বলতেই পারে না। সোফি কিছু বুঝতে পারে না, সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন তার মা দেখে তারার হাতে একটা ক্ষতচিহ্ন। সেই ঘরে একটা দেয়ালে তাদের অনেক ফটো লাগানো ছিল, ভগবানের ছবি, ফ্যামিলির ছবি, যেখান থেকে সব ফটো হঠাৎই নিচে পড়ে যায় একসাথে। অ্যান্টনির মা তার মৃত স্বামীর ফটো তুলে দেখে যে সেটার কাঁচ ভেঙে গেছে। সে ঠিক করতে গিয়ে তার হাত কেটে রক্তে ভিজে গিয়ে ফটোটা নষ্ট হয়ে যায়। আর দেয়ালে একদম ওপরে অজ্ঞাত একটি লোকের ছবি অনেক উপরে কোণের দিকে লাগানো ছিল। সেটা কিন্তু পড়ে যায়নি, সেটার ওপর কারোর নজরই পড়ল না। এবারে শুরু হয় নানা রকম অদ্ভুত ঘটনা। তারা অদ্ভুতভাবে রকিং চেয়ারে দুলতে থাকে। এদিকে অ্যান্টনি যে রাইস মিলে চাকরি করত, সেখানে ইনকাম ট্যাক্সের কিছু গড়বড়ি নিয়ে গণ্ডগোল দেখা দেওয়ায় ওই রাইস মিল কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। মানে আর 2 মাস বাদে তার চাকরি চলে যাবে। তার কাছে বেশি টাকাও ছিল না, কারণ সে এই বাড়ি কেনার পেছনে পুরো টাকাটাই খরচা করে ফেলেছিল। এবারে অনেক রাতে সে কাজ থেকে যখন বাড়ি ফিরতে যাবে, তখন দেখে তার স্কুটার খারাপ হয়ে গেছে। তাই সে পায়ে হেঁটে আসতে থাকে। এমন সময় রাস্তায় একটি লোকের সাথে তার দেখা হয় এবং তার সাথে কথা বলতে বলতে অ্যান্টনি তার বাড়ি এসে পৌঁছে যায়। তখন সে দেখে লোকটা আর নেই। এবারে সে বাইরে কুয়ো থেকে জল নিয়ে হাত পা ধুতে থাকে এবং আশ্চর্যভাবে সেই লোকটাকে আবার তার পাশে দেখতে পায়। আবারও পর মুহূর্তে দেখে যে সেই লোকটা নেই। সে ভয় পেয়ে যায় আর মেরিকে সব বলে। মেরি বলে, এসব তোমার মনের ভুল। সেদিন রাতে সোফি আবারও দেখে যে তার বোবা কালা বোন অদ্ভুত মুখ করে কথা বলছে। সোফি ভয় চিৎকার করতে থাকে। তারা সাথে সাথে আবার বিছানায় গিয়ে বসে পড়ে। তার মা বাবা ছুটে আসে আর সোফিকেই বকাবকি করে। তারাকে দেখা যায় একটা শয়তানি হাসি হাসছে। পরের দিন তারা আর সোফির সাথে পাশে থাকা একজন কাঠের মিস্ত্রির বোন খেলতে আসে। সেদিন রাতে মেরি, অ্যান্টনি ও তার মা কথা বলছিল। অ্যান্টনি তখন বলে তার চাকরি আর বেশি দিন নেই, আর একটা বাচ্চার ভরণ পোষণ সে কীভাবে করবে। তার মা রেগে আগুন হয়ে যায় আর বলে যে আমার পেনশনের টাকায় বাচ্চাদের চালাবো। এবারে অনেক রাতে কিছু আওয়াজে অ্যান্টনির ঘুম ভেঙে যায় আর সে বাইরে এসে দেখে তারা কুয়ো থেকে জল তুলছে। সে যেই কুয়োর সামনে আসে, তারা যেন কোথায় হঠাৎ উধাও হয়ে যায়। এবারে হতবাক হয়ে সে বাড়ির ছাদের দিকে তাকায়। তখন দেখে সেখানে 4টে ভুতুড়ে বাচ্চা আর একজন ভুতুড়ে মহিলা দাঁড়িয়ে আছে। এবারে অ্যান্টনিকে কে যেন কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেয়। পরের দিন সকালে সবাই খুঁজতে থাকে তাকে। অবশেষে মেরি অ্যান্টনিকে কুয়োর মধ্যে খুঁজে পায়। সে মরে যায়নি, কোনো মতে উপরে ভেসেছিল। এইবারে অ্যান্টনি স্থির নিশ্চিত হয় যে এই ঘরে কিছু তো আছেই। এবারে রাতে সেই মিস্ত্রির বোন আসে আর তারার সাথে খেলতে থাকে। তারপরে সে কখন যেন তারাকে নিয়ে ঘর থেকে অনেকটা দূরে চলে যায়। এবারে মেরি তারাকে না পেয়ে খুঁজতে থাকে। মেরি সেই মিস্ত্রির বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে, আপনার বোন কোথায়? সে বলে, আমার তো কোনো বোনই নেই। তার মানে সে কারোর আত্মা ছিল। অন্যদিকে তারা রাস্তায় অনেক দূরে চলে গিয়েছিল। আর ঠিক সেই সময় আনাম্মা গাড়ি করে সেখানে এসে পৌঁছায় আর তারাকে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেয়। তার বাড়ির সামনে আনাম্মা যখন চলে যাচ্ছিল, তখন তার মনে হয় যে ওই বাড়িতে কিছু তো আছেই। এরপর এই ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকছিল। অ্যান্টনির মা মেয়েদের আওয়াজ শুনতে পাচ্ছিল। একদিন অ্যান্টনি সেই লক করা ঘরটায় ঢুকেছিল। সেখানে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছিল।
অ্যান্টনি এবারে এই ঘর বিক্রি করার জন্য সেই ব্রোকারকে ডাকে। ব্রোকার বলে, নতুন ক্রেতা খুঁজতে একটু তো সময় লাগবে, ততদিন আপনি আনাম্মাকে ডেকে একটু সাহায্য নিতে পারেন। অ্যান্টনি এতটাই ভয় পেয়েছিল যে সে সেই রাতেই ঘর খালি করাবার জন্য মনস্থির করে আর সব জিনিসপত্র গুছিয়ে নেয়। কিন্তু সেই সময় মেরির প্রসব যন্ত্রণা ওঠে। অ্যান্টনি তাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার বলে, কিছু টেস্ট করার দরকার আছে, সেজন্য আপনাকে হাসপাতালে রাতে থাকতে হবে। হাসপাতাল থেকে অ্যান্টনি আনাম্মাকে কল করে। আনাম্মা বলে যে 2 দিন বাদে ওখানে সে আসবে। ততদিন তুমি ওই ঘর খালি করতে পারবে না, কারণ ওরা তোমাকে যেতেই দেবে না। এরপর ঘটে একটি দুর্ঘটনা। বাড়িতে পরের দিন অ্যান্টনির মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর আনাম্মা ওই বাড়িতে আসে। আনাম্মা অ্যান্টনির মায়ের আত্মা দেখতে পায়, এমনকি এর আগে যে মহিলা ওই বাড়িতে ছিল তাকেও দেখতে পায়। আনাম্মা বুঝে যায় যে অতীতে এই বাড়িতে খুব খারাপ কিছু ঘটেছিল। আনাম্মা সে দেয়ালের উঁচুতে থাকা ফটোটাও দেখতে পায়। ঘরের বাইরে একটা পুরনো গাছ ছিল, সেটার সামনে গিয়ে আনাম্মা কিছু অনুভব করে। আনাম্মা অতীতের কিছু দেখতে পায়, কিন্তু সেগুলো অস্পষ্ট ছিল। কিছু তো আছে যা আনাম্মাকে বাধা দিচ্ছিল। সে বলে, আমি সব ঠিক করে দেব। এবারে একটা তার দিয়ে অদৃশ্য কেউ আনাম্মার গলা পেঁচিয়ে ধরে এবং তাকে মারার চেষ্টা করে। অ্যান্টনিও কিছু সাহায্য করতে পারে না, কারণ তাকেও কোনো অদৃশ্য শক্তি আটকাচ্ছিল। আনাম্মা অবশেষে একটা ক্রসের সাহায্যে বেঁচে যায়। তারপর সে বলে অমাবস্যার আগে সে আসবে আর এই ঘর আত্মামুক্ত করে দেবে। কিন্তু সে যদি এই ঘরে থেকে যায় তাহলে তোমাদের অনিষ্ট করবে এই আত্মা, আর তাদের এখন এখানে থাকতেই হবে। এখান থেকে চলে যাওয়ার কথা ভাবলেই এরা ক্ষতি করবে। আনাম্মা চলে যায়, কিন্তু অ্যান্টনি তার পরিবার নিয়ে খুবই ভয়ে দিন কাটাতে থাকে। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তারাও দিন দিন কেমন অদ্ভুত ব্যবহার করছিল। এদিকে একটি দৃশ্যে দেখা যায় অ্যান্টনির মাকে এক আত্মা সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল, কারণ তার মা শুধু ছেলে হবে বলতো, অর্থাৎ তার নাতি চাই। সেই রাগেই ওই মহিলা আত্মাটি এই কাজ করে। কিন্তু কেন? এবারে আনাম্মা অমাবস্যার আগে তার সাথে করে 3জন ছেলেকে নিয়ে আসে, যাদের নাম ছিল আরিয়া, জিকে, সোহেল। এরা আনাম্মাকে তার কাজে সাহায্য করত। আনাম্মারা প্রথমে ঘরের বাইরে সেই বিশাল গাছটার কাছে গিয়ে দাঁড়ায়, যেখানে একটা বাচ্চার কঙ্কাল দেখা যায়। এরপর ছোট মেয়ে তারা সেই গাছটার চারপাশে ঘুরতে থাকে, থামে না। আনাম্মা বলে, তারাকে এটা করতে দাও, থামাবার চেষ্টা করো না। তারা যখন ঘণ্টা ভোর চক্কর কেটে ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে ঘরে আনা হয়। এবারে সব ধর্মের সম্মিলিতভাবে ক্রিয়াকর্ম শুরু হয়। প্রথমে তারা তার মা বাবার সহানুভূতি পেতে চেষ্টা করে, তারপরেই অদ্ভুতভাবে অন্যের গলায় ধমকি দিতে শুরু করে। এবারে সেই লক করা ঘরটা খুলে যায় আর তারাকে এক অদৃশ্য শক্তি সেই ঘরে টেনে নিয়ে যায়। এবারে আনাম্মা আর আরিয়া তাকে খুঁজতে যায়। সেখানে গিয়ে তারা একটা গোপন দরজা খুঁজে পায়। সেটা খুলে তার ভিতরে দেখে একজন মহিলা ও 3টে বাচ্চার কঙ্কাল। আরিয়া সবাইকে দেখতে পায়। সেখানে একটা বস্তু রাখা ছিল, যাকে স্পর্শ করা মাত্র আনাম্মা অতীতের এই ঘরে কী ঘটনা ঘটেছিল সব দেখতে পায়, আর তারাকেও এখানে পাওয়া যায়। এবারে অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা যা 1930 সালে এখানে ঘটেছিল তা দেখা যায়। এখানে একজন বউ তার 4 মেয়ে, তার স্বামী ও শাশুড়ির সাথে থাকতো। লোকটার নাম ছিল নাইডু আম্মা। তার মা সব সময় তাকে বলতো, তোর 4টে মেয়ে, একটা ছেলেও তো হলো না। নাউডাম্মা তার মার কথা শুনে তার বউ আর 4টে মেয়ের ওপর অত্যাচার করত। এরপর তার বউ আবার প্রেগন্যান্ট হয়। তখন তার শাশুড়ি আর তার ছেলে মিলে একজন মহিলাকে ডেকে আনে, যে আগে থেকে বলে দিতে পারত ছেলে হবে না মেয়ে হবে। সে দেখে বলে আবারও মেয়ে হবে। এবারে নাউডাম্মা একটা ছুরি দিয়ে তার বউয়ের পেট চিরে বাচ্চাটাকে মৃত অবস্থায় বাইরে বের করে আনে। বউটা তো মরেই গেছিল, বাচ্চাটাও মরে গেল। কিন্তু সে এখানেই থামল না।
তার মেয়েদেরকে এক এক করে মেরে ফেলল, কিন্তু একটা মেয়ে কোনো রকমে পালিয়ে সেই বড় গাছটায় লুকিয়ে রইল আর ওখানেই মরে গেল। নাওডাম্মা ও তার মাও একদিন নিশ্চয়ই মরে গিয়েছিল। ওই ঘরে সবার আত্মাই ছিল। আনাম্মা সব জানার পর যে ঘরে কঙ্কালগুলো পাওয়া গেছে সেই ঘরের সব জিনিসপত্র বের করে বাইরে আনে। তারপর সেগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য সে তৈরি হয়। দেখা যায় এই ঘরে সবাইকে আত্মা আক্রমণ করছে, শুধুমাত্র মেরিকে বাদ দিয়ে। তার কারণ মেরি সন্তান সম্ভবা ছিল। তার বাচ্চাটা 60 বছর আগে সেই না জন্মানো পিণ্ডকে রক্ষা করবে। সে কারণে মুভির নাম পিণ্ডম। যাই হোক, সেই পিণ্ড এবারে পঞ্চভূতের শক্তির সাহায্যে মহাশক্তিশালী হয়ে উঠেছে। সেই মেরির জঠরে থাকা বাচ্চাটাকে রক্ষা করছে, আর মেরির বাচ্চা ভূমিষ্ঠ হলেই সে তার ওপর হাবি হয়ে যাবে। তো এই সব যাতে না হয় তার জন্য আনাম্মা পূজার প্রক্রিয়া শুরু করে। এবারে আটার পিণ্ড তৈরি করে মেরিকে তার মাথার চারপাশে 280 বার একটি বিশিষ্ট মন্ত্র উচ্চারণ করে দুধের ফোঁটা ফেলতে হবে। সেটা শুরু করা হয়। অন্যদিকে সব জিনিস পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়। আনাম্মা বলে, তোমাকে পিছন দিকে ডাকলে তুমি কিন্তু পিছনে তাকাবে না। অ্যান্টনি তার কথা মতো কাজ করতে থাকে। নাওডাম্মা বারবার অ্যান্টনিকে ডেকে তার চোখের দিকে তাকাতে বলে, কিন্তু অ্যান্টনি তাকায় না। সেখানে সোহেল কিন্তু নাওডাম্মার ছলনায় ধরা দেয়, আর সে পিছনে তাকিয়ে ফেলে, আর সে তখন নাওডাম্মা হয়ে যায়। গিয়ে সে সবাইকে আক্রমণ করতে থাকে। তাকে আনাম্মা তার গলার হারটা পরিয়ে দেয়, আর তখনই নাওডাম্মাকে দেখা যায়। পূজার কিন্তু কোনো বিঘ্ন ঘটাতে পারল না কেউ। পুজো শেষ হলো আর সব কিছু ঠিক হয়ে গেল। তারা একদম স্বাভাবিক হয়ে যায়। সোহেলও ঠিক হয়ে যায়। এই পূজাতে সব আত্মা শান্তি পায়। এখন এই ঘর সুরক্ষিত হলো, সবাই ভালোভাবে থাকতে পারবে। আনাম্মা চলে আসে। এবারে বর্তমানে দেখা যায় আনাম্মার গল্প শেষ হয়। লোকনাথ বলে, আপনি মহান নারী। তখনই একটা কল আসে একজনের আনাম্মার কাছে, শুক্লাপেডে একটা ঘর থেকে। লোকনাথ বলে সেও যাবে। আনাম্মা বলে, এটাই শেষ, এরপর থেকে কিন্তু আর তুমি আসবে না আমার সাথে। এরপর তারা শুক্লাপেডে যায়, আর বাড়িতে ঢুকে দেখে সেই কুকুরটা যাকে প্রথম দৃশ্যে দেখা গিয়েছিল সেই কুকুরটা পড়ে আছে। আনাম্মা সেদিনই এটাকে মাটির নিচে পুঁতে দিতে বলেছিল, তাহলে এটা এখানে এলো কি করে? কিন্তু এই বাড়িতেও তো কেউ নেই, তাহলে তাকে কল করলো কে? তারা এখানে ওখানে দেখতে থাকে কেউ আছে কি না। এরপর দেখা যায় আনাম্মা একটা জানালার সামনে দাঁড়িয়ে আছে, আর তার পাশে লোকনাথ আসে। আর লোকনাথ চোখের নিমেষে নাওডাম্মা হয়ে যায়। আনাম্মা তার ব্যাগ গাড়িতেই রেখে এসেছিল, আর ব্যাগের সাথে ক্রসটাও ছিল। শুধুমাত্র তার গলার হারটা তার সাথে ছিল। এখন প্রশ্ন হলো, লোকনাথ তাহলে কে হতে পারে? নাওডাম্মা তার মধ্যে দিয়ে আনাম্মাকে মারতে চেয়েছিল। সে এখনও এখানে রয়ে গেছে। মুভিটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ বন্ধুরা।